প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। শুরুতে একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি। আজকের পর্বটি একটু দীর্ঘ হবে, অনুরোধ করছি যে একটু পুরোটা দেখবেন। এটা খুব ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন আমি দেব। 2003 সালের মার্চের প্রথম সপ্তাহ, আমি তখন এই যে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটিতে পিএইচডি করি। তো সেই সময় আমেরিকা এবং ইউকে ইরাক আক্রমণের একটা পায়তারা করছে। তো বিশ্ববিদ্যালয় সহ ক্যানবেরার সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা আমরা সিদ্ধান্ত নিলাম যে এই যে যুদ্ধ প্রস্তুতি বা হামলার আগেই আমরা এটার প্রতিবাদ করব। এবং আমি তখন ইউনিভার্সিটিতে লোকাল ছাত্র রাজনীতির সাথে ইনভলভ ছিলাম। তো আমরা আমাদের যে শহরের প্রাণকেন্দ্র সিবিকে বিশাল মিছিল নিয়ে গিয়েছিলাম। আমার মনে আছে যে ইউনিভার্সিটি, বিভিন্ন স্কুল কলেজের ছেলেমেয়েরা এসেছে। তো একদম সিভিকে আমাদের প্ল্যান ছিল, একদম শহরের সিভিকের রাস্তায় আমরা বসে পড়বো, অবস্থান ধর্মঘট করব এটার প্রতিবাদে। তো পুলিশ এসে খুব রিকোয়েস্ট করতেছে, এবং আমি তো বাংলাদেশের মিছিল করা ছেলে, আমি তো অভ্যস্ত। আমি একদম মিছিলের সামনে, ঠিক মাঝখানে। তো দেখলাম যে পুলিশ এসে কেন জানি আমাকেই রিকোয়েস্ট করতেছে বেসিক্যালি যে, মাই, এই ব্যস্ত রাস্তায় তোমরা বসো না, এই পাশে যে ফাঁকা জায়গা আছে মিটিং এ, তোমরা ওইখানে তোমাদের সমাবেশটা করো। তো আমার খুব ভালো লাগছে। আমার এই কথাটা কেন মনে পড়ছে, যে তখন আমরা এটার প্রতিবাদ করেছিলাম এবং ঠিক সেই সময় বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস একটা প্রোগ্রাম করেছিল। সেই প্রোগ্রামে তারা বলেছিল যে ইরাকের সাদ্দাম হোসেন সরকারের কাছে উইপন অফ মাস ডিস্ট্রাকশন আছে, অর্থাৎ বায়োলজিক্যাল উইপন, কেমিক্যাল উইপন এসব আছে। তো এমন ভাবে তারা এই এই রিপোর্টিংটা করলো যাতে মানে ইরাক আক্রমণের একটা আরো জাস্টিফাইড হয়ে যায় আর কি। হ্যাঁ, যে এরকম ইরাকের সাদ্দাম হোসেনের মতো একটা ডিকটেটরের কাছে এরকম যদি উইপন অফ মাস ডিস্ট্রাকশন থাকে, ওয়ার্ল্ড শান্তি ঝুঁকির মুখে পড়ে যাবে। এইসব নানান কাহিনী বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ছাপাল। 2003 সালের মে মাসেই অ্যান্ড্রু গিলিয়ার নামে বিবিসির একজন সাংবাদিক, তিনি বলেছিলেন যে ব্রিটিশ সরকার গোয়েন্দা তথ্য সাজিয়ে এই রিপোর্টটা করা হয়েছে। এবং এটা নিয়ে সেই সময় কিন্তু তুমুল বিতর্ক হয়েছিল। এবং সরকারের পক্ষ থেকে যে মেইন ইনফরমেশনটা সাপ্লাই করেছিল সেই লোক, সেই ডক্টর, সে কিন্তু পরে আত্মহত্যা করেছিল। এবং বিবিসির যে একদম উপরের দুইজন পদত্যাগ করেছিল। আলটিমেটলি বিবিসি কিন্তু ভুল স্বীকার করেছিল এবং বলেছিল তাদের প্রতিবেদনে ভুল ছিল। এবং এখন তো সবাই জানে যে সাদ্দাম হোসেন নেভার হ্যাড দোজ উইপন্স, মাস ডিস্ট্রাকশন উইপন তার কাছে ছিল না। এইটা একটা বানোয়াট গল্প ছিল, ইরাককে আক্রমণ করার জন্য একটা সাজানো গল্প ছিল। এই যেটা এই বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস যখন বিশেষ উদ্দেশ্য প্রণোদিত প্রতিবেদন পরিবেশন করে, তখন আমার বারবার সেই ইরাকের সেই 2003 সালের ইরাক যুদ্ধের আগের কথা মনে পড়ে। কেন আমি আমার এই ব্যক্তিগত অভিজ্ঞতার গল্পটা বললাম? গতকাল বিবিসি একটা ভিডিও ডকুমেন্টারি রিলিজ করেছে ইংরেজি এবং বাংলা ভাষায়, এবং সেটি মূলত 5ই আগস্ট যাত্রাবাড়িতে যে পুলিশের গোলাগুলি এবং বেশ কিছু মানুষ নিহত হয়েছে সেটির উপরে। তো এটি নিয়ে দেখলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে, এবং যারা আওয়ামী লীগের অনুসারী তাদের এক ধরনের প্রতিক্রিয়া, আর যারা এই ডক্টর ইউনূস কিংবা জামাতগণের অনুসারী তাদের এক ধরনের প্রতিক্রিয়া, এবং তারা মোটামুটি উল্লাস প্রকাশ করছে। বিশেষ সেখানে একটা ছোট্ট 18 সেকেন্ডের একটা শেখ হাসিনার ফোন আলাপের অংশ প্রচারিত হয়েছে, যেখানে শেখ হাসিনা লিথাল উইপন ব্যবহারের কথা বলছেন। এবং এটি শোনার পরে এই আসিফ নজরুল গং থেকে শুরু করে সবাই এমন লাফালাফি শুরু করছে যে শেখ হাসিনা বোধহয় এটা বলছে 2024 সালের জুলাইয়ে, এই যখন এই ষড়যন্ত্র চলছিল, এবং তার প্রেক্ষিতে বোধহয় এত হত্যাকাণ্ড হয়েছে, এরকম একটা ফিল তারা পাচ্ছে। কিন্তু আমাকে অনেকেই জিজ্ঞেস করলেন, বিশেষ করে যারা আওয়ামী লীগের অনুসারী, যে ভাই এটা কি হলো একটু দেখেন। তো আমি অনেক রাত ছিল তখন, আমি দেখলাম ভিডিওটা দেখে আমার কাছে মানে আমি অতটা আতঙ্কিত বোধ করিনি, এবং ভিডিওটা দেখে আমার যা বোঝার বুঝছি। আমি একটা স্ট্যাটাস দিলাম যে আমি এটা নিয়ে কালকে কথা বলবো। আমার মনে হয়নি যে রাতে এটা নিয়ে কথা বলার দরকার, বরং এই সুযোগে একটু এই আসিফ নজরুলের চেলারা একটু লাফালাফি করুক। কারণ এখন এই প্রযুক্তির যুগে, তথ্য প্রযুক্তির যুগে
যুক্তি দিয়ে বিশ্লেষণ করার যুগে যে কোনো মিথ্যের আয়ু 24 ঘন্টাও না, 24 ঘন্টার আগেই তার কাপড় চোপড় খুলে যায়। তো আজকে আমি এটা নিয়ে একটু আমার মতামতগুলো ব্যক্ত করি। একটা জিনিস আমি শিখেছি যে সত্য এবং মিথ্যা এই দুটা জিনিস ঠিক আছে, আমরা জানি যে এটা ট্রুথ, এটা ফলস, একটা ডাইকোটমাস সিচুয়েশন, কিন্তু এর মাঝখানে একটা ভয়াবহ অংশ আছে, সেটা হলো আংশিক সত্য। এই আংশিক সত্যটা এত মারাত্মক একটা অস্ত্র এবং এটাকে কৌশলে কিন্তু ষড়যন্ত্রকারীরা ব্যবহার করে। এরা এখানে ধরেন সত্য থেকে বিচ্ছিন্নভাবে নিয়ে 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 একটা ভিডিও বানাবে এবং সেটা আপনার মনে হবে আরে এটা তো সত্যি, আবার একটু আপনাকে কনফিউজ করে দেবে এবং এর মধ্যে তারা মিথ্যেটাকে এত চমৎকারভাবে মিশাবে যে যাদের ইমান একটু দুর্বল, যাদের যুক্তির সাথে মানে যুক্তি চর্চায় যারা অভ্যস্ত না, তারা কিন্তু ঘায়েল হয়ে যায় এবং তখন এই আসিফ নজরুলের মতো মিথ্যেবাদীরা তখন এটা নিয়ে লাফালাফি করে আর কি। তো এই যে ভিডিও ডকুমেন্টারিটা হয়েছে, এটা কত তারিখের ঘটনা? এটা 5ই অগস্ট দুপুর 2:43 ঘটনা। 5ই অগস্ট দুপুর 2:43 পুলিশ নাকি এলো পাথাড়ি গুলি করেছে এবং 52 জন সেখানে নিহত হয়েছে বলে এই ভিডিও ডকুমেন্টারি দাবি করেছে। এবং সেই প্রসঙ্গে তারা জুলাই আগস্টের কথা বলেছে, জননেত্রী শেখ হাসিনার একটা টেলিফোন আলাপের 18 সেকেন্ড শুনিয়েছে। এর আগে তিনি যে 7 মিনিটের বেশি একটা বক্তব্য দিয়েছিলেন 16ই জুলাইয়ের পরে, সেটা থেকে আবার কয়েক সেকেন্ড শুনিয়েছেন। মানে সবকিছু এমনভাবে এডিট করা যেটুকু এডিট করলে পুরো বিষয়টা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ব্যবহার করা যায়। তো 5ই আগস্ট দুপুর 2:43 বাংলাদেশে কোন সরকার ছিল? পুলিশের কোন হায়ার কমান্ড কাজ করছিল? আমরা তো জানি সেই সময় শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে গেছেন, ফ্লাই করেছেন বা করবেন, এরকম 2:43 আগেই তিনি সম্ভবত ফ্লাই করেছেন। তো সেই সময়ে পুলিশের কোনো চেইন অফ কমান্ড ছিল? তাহলে যাত্রাবাড়ি পুলিশ কি হিসেবে অ্যাক্ট করেছে? আমরা কিছু মৌলিক বিষয় একদম বিবেচনায় নেই না। একটা সুবিধা কি জানেন, একটা কোনো কিছু ছাপিয়ে দিতে পারলে বা একটা ভিডিও ছেড়ে দিতে পারলেই বাংলাদেশের মানুষ কিন্তু ওইটা নিয়ে লাফালাফি করে। ওই ভিডিও কন্টেন্টটার একটা লজিক্যাল অ্যানালিসিস করার মতো আগ্রহ নাকি আমাদের সেই ক্যাপাসিটি নাই? আমরা কি ওভাবে অভ্যস্ত না? পুলিশ কোন কোন ইস্যুতে গুলি করতে পারে এইটা কি ইউটিউবে নির্ধারিত হয়, নাকি বিবিসি বাংলার থেকে ওহিনাজেল হয়, নাকি বঙ্গভবন গণভবন থেকে বলা হয় পুলিশকে গুলি করতে? পুলিশ গুলি করতে পারে, স্পেসিফিক একদম লিখিত বর্ণনা আছে। এই যে ফৌজদারি কার্যবিধি, যেটা কোড অফ ক্রিমিনাল প্রসিজার, দণ্ডবিধি যেটা পেনাল কোড, পুলিশ আইন, পুলিশ অ্যাক্ট, পুলিশ রেগুলেশনস অফ বেঙ্গল, এই সব নথিতে কিন্তু লেখা আছে পুলিশ অ্যাক্টে বিশেষ করে। এবং পুলিশ যখন সারদায় ট্রেনিং নেয় বা বিভিন্ন পর্যায়ে ট্রেনিং নেয়, তাদের কিন্তু এই ট্রেনিংটা দেওয়া হয় যে কোন অবস্থায় তারা গুলি করতে পারে। মানুষের জীবন রক্ষার্থে, মানে ব্যক্তির জানমাল, রাষ্ট্রীয় সম্পদ এবং আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালাতে পারে। পুলিশ যদি কখনো গুলি চালায়, পরে সেটা আবার তদন্ত করে দেখা হয় যে সে তার আইনি কাঠামোর ভেতরে সেই গুলি করার অধিকারটা চর্চা করেছে কিনা। যদি সেটা না করে থাকে, পুলিশ যদি তার আইনি অধিকারের বাইরে অতিরিক্ত বল প্রয়োগ করে থাকে, সেজন্য পুলিশের শাস্তির ব্যবস্থা আছে। পুলিশ আইন শৃঙ্খলা রক্ষার্থে যে ব্যবস্থাটা গ্রহণ করে সেটা প্রপোর্শনেট হলো কিনা সেটাও কিন্তু বিবেচনা করা হয়। ধরেন রমনা পার্কে একজন প্রেমিক প্রেমিকা বসে তারা গল্প করছে, এর মধ্যে একটা পুলিশ এসে যদি তাদের গুলি করে, তাহলে সেটা কিন্তু পুলিশের অধিকারের মধ্যে পড়ে না। আবার একই সময় আমরা যদি দেখি যে সুইসাইডাল ভেস্ট পরে দুজন মানুষ বসে আছে, একটা অপারেশনে যাবে, তখন পুলিশ কিন্তু তার চেন অফ কমান্ড অনুযায়ী সেটা ফলো করে তারা কিন্তু প্রয়োজনে গুলি করতে পারে। পুলিশ যদি দেখে যে থানা আক্রান্ত হয়েছে, তখন পুলিশ আত্মরক্ষার্থে গুলি করতে পারে। পুলিশ যদি দেখে
যে জাতীয় সম্পদ ধ্বংস করা হচ্ছে, বাংলাদেশ টেলিভিশন ধ্বংস করা হচ্ছে, বা সেতু ভবন ধ্বংস করা হচ্ছে, বা মেট্রো রেল ধ্বংস করা হচ্ছে, তখন সেই সম্পদ রক্ষার্থে পুলিশ পরিস্থিতি অনুযায়ী গুলি করতে পারে। ধরুন লন্ডনের বা আমাদের সিডনির অপেরা হাউসে একদল মানুষ ভাঙচুর করতে শুরু করলো, তখন পুলিশ সেখানে কি করবে? বা আমাদের একবার সিডনি এয়ারপোর্টে, আমি তখন সিডনি এয়ারপোর্টে জাস্ট ফ্লাই করবো বাংলাদেশে, হঠাৎ দেখলাম যে খুব রেড অ্যালার্টের মতো একটা অবস্থা। কি হয়েছে? সিডনিতে একটা ক্যাফেতে একটা লোক বন্দুক নিয়ে ঢুকছে এবং ক্যাফেতে যারা চা কফি পান করছিল তাদের সেই সবাইকে সে জিম্মি করছে। তখন পুলিশ কি করছে? আলটিমেটলি পুলিশ ওই জিম্মি মানুষদের উদ্ধার করার জন্য গুলি করে যে জিম্মি করেছিল সেই সন্ত্রাসীকে হত্যা করেছে। তো এইগুলো পুলিশ অ্যাক্টে লেখা আছে। এখন আমরা তদন্ত করব যে পুলিশ 2:43 5ই অগস্ট যখন তার সুপিরিয়র কমান্ড কাজ করছে না, যখন মাননীয় প্রধানমন্ত্রী চলে গেছে বাংলাদেশ ছেড়ে, তখন কোন পরিস্থিতির উদ্ভব হয়েছিল? এই বিবিসির প্রতিবেদনেই বলা হচ্ছে যে তখন মানুষ 5ই অগস্ট উদযাপনের জন্য থানার দিকে যাচ্ছিল। আচ্ছা, 5ই অগস্ট উদযাপনের জন্য থানা ঘেরাও করার কি আছে? যেখানে আগের দিন সিরাজগঞ্জে 17 জনকে পুড়িয়ে হত্যা করা হয়েছে, এই 19 এবং 20 জুলাই যাত্রাবাড়িতে পুলিশকে পিটিয়ে ওভারব্রিজে ঝুলিয়ে রাখা হয়েছে, সেখানে আপনি পুলিশের কাছে আক্রমণ করতে যাচ্ছেন কি জন্য? এবং পুলিশের তখন আত্মরক্ষার্থে কি করার আছে? সেখানে সেনাবাহিনীর টহল ছিল, সেনাবাহিনীর টহল কেন সরে গেল সেটা কি বিবিসি জানার চেষ্টা করেছে? সেনাবাহিনী কি পুলিশকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে কেটে পড়েছিল? আরো এই ডকুমেন্টারিটা এত বেশি অসঙ্গতিতে ভরা যে এটা নিয়ে কথা বলতেও মানে আমরা তো বিবিসির কাছে আরেকটু ম্যাচিউর কাজ আশা করেছিলাম। এই বিবিসি পুরো ঘটনার প্রেক্ষিত বর্ণনা করেনি, পুলিশ নির্যাতনের কথা কোথাও নাই। টোটাল যে মেটিকুলাসলি ডিজাইন যে ষড়যন্ত্রের কথা ডক্টর ইউনূস বললেন, সেটি খুঁজে দেখার কোনো প্রচেষ্টা আমরা বিবিসিতে দেখিনি। তাহলে এটা কি করে অনুসন্ধানী প্রতিবেদন হলো? এবং যারা এখানে যাদের বিরুদ্ধে অভিযোগ এনেছে, ভিক্টিমাইজ করেছে, তাদের বিরুদ্ধে যে খুব বেশি যোগাযোগ করার চেষ্টা করছে তা না। যে ফোন আলাপটির যে 18 সেকেন্ডের ফোন আলাপ, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিথাল উইপেন ব্যবহারের কথা বলেছে, সেটি তো এই 2024-এর ঘটনা না। প্রথমে বলা হচ্ছিল যে এটা কি কি হতে পারে, আমরা সম্ভাব্য বিষয়গুলো দেখি। যে একটা হলো যে এটা আর্টিফিশিয়ালি জেনারেট করা হতে পারে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে ইজিলি ভয়েস ক্লোন করা যায়, এটা কোনো ব্যাপারই না। এটা আই হ্যাভ লার্নড হাউ টু ডু ইট। এটা হলো একটা আর্টিফিশিয়ালি জেনারেটেড হইতে পারে ইন্টেলিজেন্স দ্বারা। দ্বিতীয় হলো যে যদি তর্কের খাতিরে ধরেও নি যে এটা নেত্রী বলেছেন, তাহলে আগে পিছিয়ে কি বলেছেন। এবার এই অ্যাজাম্পশন বাদ দিয়ে আমি আপনাদের সত্যিটা জানাই যে 2016 সালের 1 জুলাই অলি আর্টিজান গুলশানের একটা রেস্টুরেন্টে যখন জঙ্গি হামলা হয়েছিল, সেই সময় মানে জঙ্গি হামলা কিন্তু ইজ ডিফারেন্ট, এবং পুরা রেস্টুরেন্টের মধ্যে অনেককেই জিম্মি করা হয়েছে। একটা সারা পৃথিবীর চোখ তখন বাংলাদেশের উপরে। সেই অপারেশন কন্ট্রোলে পুলিশ, হাইকমান্ড, প্রাইম মিনিস্টার সবাই ইনভলভ ছিল, এবং সেইখানে শেখ হাসিনা বলেছিলেন যে প্রয়োজনে লিথাল উইপেন ব্যবহার করা হবে সেই জঙ্গিদের ধরার জন্য। তো 2016 সালের জুলাই মাসের একটা ভিডিও ক্লিপের আংশিক অংশ বিবিসির মতো একটা সংবাদ মাধ্যম এটা ব্যবহার করতেছে 2024 সালের জুলাইয়ের কথোপকথন বলে। মানে সাংবাদিকতা কি পরিমাণ মানে দেউলিয়া হলে, কিংবা এর সাথে কতখানি নগদ লেনদেন জড়িত আছে, সেটাও একটা বিষয়। সো আমি এই কারণে বললাম যে আংশিক সত্য। যদি এটা শেখ হাসিনার ফোন আলাপও হয়, সেটা আদৌ 2024 সালের ফোন আলাপ নয়। কোন প্রেক্ষাপটে যাত্রাবাড়ির পুলিশ অ্যাক্ট করেছিল, কারা সেখানে ড্রোন উড়িয়ে ফটোগ্রাফি করেছে, এটা তো টোটাল মেটিকুলাসলি ডিজাইন প্ল্যানের অংশ। এটা বুঝতে তো কারো রকেট বিজ্ঞানী হতে হয় না। এই ডকুমেন্টারিতে পুরা এই যে কয়দিন আগে একজন উপদেষ্টা মাহফুজ, সে 5 জুন থেকে 18 জুলাই পর্যন্ত তাদের প্ল্যানের কথা বলেছে, এবং এই যে 17 জুলাই চট্টগ্রামে
ছাদ থেকে পিটিয়ে 17 জন না 18 জনকে ছাত্রলীগের নেতা কর্মীদের পিটিয়ে ফেলে দিয়েছে, যাদের অনেকেই পঙ্গু হয়ে গেছে, বা এই পুরো বিষয়টা কিন্তু আপনি পাবেন না। আপনি পিসমিল গুলো পাবেন, ঠিক সেইটুকুই পাবেন যেটা আমি বলেছি, যে শেখ হাসিনার সরকারকে বিতর্কিত করার জন্য সামনে এই জুলাই আগস্টের এই ষড়যন্ত্রের এইসব সামনে রেখে, এবং সামনে আইসিটি। আপনি একটা জিনিস খেয়াল করবেন যে আইন উপদেষ্টা, অনেকে গাইন উপদেষ্টা বলে, আসিফ নজরুল কিন্তু স্ট্যাটাস দিয়ে ফেলছে এবং ফাঁসি দিয়ে ফেলছে শেখ হাসিনা। আরেকটা জিনিস যেটা ইন্টারেস্টিং, আমি একটা পত্রিকায় দেখলাম, পরে ফটোকার্ডও দেখলাম, যে এই যে আইসিটির যে চিফ প্রসিকিউটর, যে বেসিক্যালি যুদ্ধ অপরাধীদের আইনজীবী ছিল, সে বলছে যে বিবিসির এই ডকুমেন্টারি এটা নাকি ট্রেইলার, এবং এই যে ফোন আলাপটা 18 সেকেন্ডের ফোন আলাপটা, এটা নাকি বিবিসি পায় না, এটা নাকি এই আইসিটির এক তদন্ত কর্মকর্তা পেয়েছে। তার মানে it was supplied by এই তাজুল গং, ইনুস তাজুল গং টু বিবিসি, এবং বিবিসি সেই ফরমায়েশি প্রতিবেদনটা করেছে। এবং বিবিসি আইসিটির একজন বিদেশি অ্যাডভাইজার আছে, টবি ক্যাডম্যান, যিনি জামাতের এই যুদ্ধ অপরাধীদের পক্ষে কাজ করতেন, আইনজীবী, তার কাছ থেকে মতামত নিয়েছেন। মানে হাউ বায়াসড এ ডকুমেন্টারি ক্যান বি, সেটা আমরা দেখলাম। আচ্ছা, ট্রেইলার তো বিবিসি দেখাইলো, তাহলে এই ফুল স্ক্রিপ্ট চিত্রনাট্যটা কে লিখেছে? আমার খুব জানতে ইচ্ছে করে, এটা কি ইনুস লিখেছে, নাকি তাজুল ইসলাম লিখেছে, না এটা কে লিখে দিয়েছে? এই যে সত্য চাপা থাকে না, এবং এই জুলাই আগস্ট ষড়যন্ত্রের বিপ্লবীদের এইটা আমি দেখছি যে তাদের পেটে কথা থাকে না। একদম ডক্টর ইনুস থেকে শুরু করে এই সমন্বয়ক বলেন, যা বলেন, সর্বশেষ তাজুল সত্যটা বলে দিল যে এটা ট্রেইলার মাত্র, পিকচার আবি বাকি হয়। তার মানে আরো কি কি দেবেন আমাদের জানান, আমরা দেখি, বিনোদিত হই, কিন্তু সত্য তো চাপা থাকে না। এইভাবে তো আপনি মিথ্যেকে সত্যে রূপান্তরিত করতে পারবেন না। 2016 সালের ফোন আলাপকে আপনি 2024 জুলাইয়ের ফোন আলাপ বলে চালাবেন, এবং সেটা আমরা মেনে নেব। এবং আপনি 18 সেকেন্ড দেখিয়েছেন, ফেসবুকে কিন্তু 1 মিনিটের আলোচনা চলে আসছে ফোন আলাপ। ওখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে ইট ওয়াজ টুয়ার্ডস দ্যাট হলি আর্টিজানস, জঙ্গি হামলা নিয়েই কথা হচ্ছে। সুতরাং যারা এই বিবিসির এটা দেখে হতাশ হচ্ছেন, তাদের জন্য বলছি, হতাশ হওয়ার কিছু নাই। এই আংশিক সত্য দিয়ে মোরাললেস প্রচুর মিথ্যে ইনফিল্ট্রেট করে সত্যকে কখনো চাপা রাখা যায় না। তারা একটা ষড়যন্ত্র করছে, তাদের ষড়যন্ত্রের গেম প্ল্যানটা কিন্তু আমরা জানি, তারা সেই অনুযায়ী কাজ করছে, কিন্তু আলটিমেটলি সত্যের একটা নিজস্ব শক্তি আছে, এবং সত্য সেই শক্তিতেই বলিয়ান হয়ে শক্তিতেই জয়ী হয়। ইনশাআল্লাহ এইসব অপপ্রচারে তেমন কিছুই হবে না। আশা করি ভালো আছেন, এবং আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।